আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন। আপনাদের সাথে এখন থেকে নিয়মিত আমি আপনাদের গণিত চর্চা নিয়ে মি লার্নিং পেজ থেকে থাকব। তো আমাদের গণিত চর্চার মূল লক্ষ্যটা কোন জায়গায় থাকবে আমি এখানে ক্লিয়ার করে দেই যে আমাদের মূল লক্ষ্য থাকবে আমাদের চাকরির পরীক্ষাগুলোতে যেই ধরনের ম্যাথ আসে, চাকরির পরীক্ষা বলতে আমরা বিসিএস এবং ব্যাংক এই দুইটাকে মেইনলি ফোকাস করে আমরা হচ্ছে আমাদের ম্যাথ মানে জার্নিটা শুরু করব, অর্থাৎ আমাদের গণিত চর্চাটা শুরু করব। অর্থাৎ বিসিএস পরীক্ষা বলেন আর ব্যাংক পরীক্ষা বলেন, এই দুইটা জায়গায় আপনাদের যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে ওই টাইপ ভিত্তিক আমরা পড়াশোনা করব। আমাদের রেগুলার ফ্রি ক্লাস চলবে, তার পাশাপাশি আমাদের কিন্তু পেইড কোর্সগুলোতেও এখন থেকে নিয়মিত ভর্তি করা শুরু হবে বা হচ্ছে চলবে। যতদিন থেকে আপনারা হচ্ছে ক্লাসগুলো দেখবেন, ফ্রি ক্লাসগুলো করবেন, যদি মনে হয় না ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন তাহলে আমাদের কোর্সে ভর্তি হবেন। আর যদি কোর্সে ভর্তি হওয়ার নাম্বারগুলো আমাদের স্লাইডে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে দেখেন তো আমাদের জার্নিটা কিভাবে শুরু হবে। মেইনলি আমরা ব্যাংক এবং বিসিএসকে ফোকাস করে হচ্ছে আমাদের ম্যাথটা শুরু করব। দেখেন মোটামুটি চাকরির পরীক্ষা যেগুলো আছে ওগুলোতে বেসিক কনসেপ্টগুলো মোটামুটি প্রত্যেকটাতে সেম থাকে। ব্যাংকগুলোতে হচ্ছে একটু আপডেট ভার্সন থাকে বা বিসিএসের ভার্সনটাই থাকে একটু ইংলিশ ভার্সনে থাকে। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, টার্মগুলো বুঝতেও অসুবিধা হয়। আশা করি মি লার্নিংয়ের সাথে থাকলে আপনাদের সেই সমস্যাটা হবে না। তো দেখেন আমাদের হচ্ছে চাকরি পরীক্ষাগুলোতে যে জায়গাগুলোতে প্রশ্ন আসে, দেখেন তো এখানে আমি 26 টপিক আমি হচ্ছে সিলেক্ট করছি যেগুলো থেকে মেইনলি প্রশ্নগুলো আসে। বিগত পরীক্ষাগুলোতে প্রশ্ন যেগুলো আসছে ওগুলোর উপর ডিপেন্ড করে। দেখেন আমাদের নাম্বার থেকে কোশ্চেন আসে। নাম্বার মানে কি, ধরেন ইন্টিজার আছে, ফ্রিকশন আছে, তারপরে বিভিন্ন ধরনের নাম্বার আছে, মানে দশমিক সংখ্যা বলেন, ভগ্নাংশ বলেন, ইন্টিজার বলেন, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে জটিল সংখ্যা বলেন। জটিল সংখ্যা থেকে প্রশ্ন খুব একটা আসে না, তারপরে এই ধরনের কোশ্চেনগুলো আসে, বুঝতে পারছি, স্বাভাবিক সংখ্যা থেকে। আর ফ্র্যাকশন তো হচ্ছে ভগ্নাংশ, সেটা দশমিক হইতে পারে অর্থাৎ হচ্ছে অথবা হচ্ছে নর্মাল ভগ্নাংশও হইতে পারে। তারপরে ইউনিটারি মেথড, অর্থাৎ ছোটবেলায় আপনারা যে হচ্ছে ঐকিক নিয়মটা পড়ে আসছেন না, ঐকিক নিয়ম পড়ে আসছেন না, সেই ঐকিক নিয়ম থেকে আসে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এই যে কতটুকু সময় লাগে, কতজনে কাজ করলে, এই টাইপ থেকে প্রশ্নগুলো আসে। আবার দেখেন পাইপ অ্যান্ড সিস্টার্ন, দেখেন পাইপ আর হচ্ছে সিস্টার্ন, অর্থাৎ এই যে চৌবাচ্চা এবং নল আছে না, এখান থেকে প্রশ্নগুলো আসে। তারপরে আরেকটা টপিক দেখেন টাইম, ডিস্টেন্স অ্যান্ড হচ্ছে স্পিড, মানে সময়, দূরত্ব এবং গতিবেগ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। ট্রেন অ্যান্ড স্পিড, ধরেন এই জায়গা থেকে প্রশ্নগুলো আসে। একটা ট্রেন এত বেগে যাচ্ছে আর একটা ট্রেন অন্যদিকে তত বেগে আসতেছে, তখন তারা কত সময় পর মিলিত হবে। ট্রেনের সাথে একজন লোক দৌড়াইলো, এই ধরনের প্রশ্নগুলো আসে। বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোতের অঙ্ক, এই টাইপটা থেকেও প্রত্যেকবার কোশ্চেন আসে। আপনি বিসিএস যদি দেখেন বা ব্যাংক দেখেন বা অন্যান্য চাকরি পরীক্ষা। তার পাশাপাশি পার্সেন্টেজ থেকে, মানে শতকরা থেকে, শতকরার কাছাকাছি, মানে ধরেন শতকরার আপন ভাই বলতে পারেন, এটা হচ্ছে প্রফিট লস থেকেও প্রশ্নগুলো আসে। তারপরে দেখেন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আপনার হচ্ছে সরল মুনাফা এবং হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা টাইপ থেকে হচ্ছে মেইনলি হচ্ছে প্রশ্ন আসেই। এগুলো থেকে মনে করেন যে প্রশ্ন আসাটা হচ্ছে বাধ্যতামূলক মনে করেন, বুঝতে পারছি। তারপরে আমি আরেকটু যাই, দেখেন রেশিও প্রপোর্শন মানে কি বলেন তো, অনুপাত, অনুপাত সমানুপাত থেকে যে প্রশ্নগুলো আসে। তারপরে মিক্সচার থেকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে 1 লিটারের একটা গ্লাসের মধ্যে এতটুকু 3 ভাগের 2 ভাগ দুধ মেশানো আছে, আবার হচ্ছে 3 ভাগের 1 ভাগ হচ্ছে পানি আছে বা অন্য একটা পাত্র আছে, ওইখানে আবার কিছু একটা মিশ্রণ আছে, দুইটাকে মিশিয়ে দিল, তখন ওই মিশ্রিত পাত্রে দুধের অনুপাত কত হবে, এই ধরনের প্রশ্ন আসে। পার্টনারশিপ থেকে প্রশ্ন আসে। আবার ধরেন অ্যাভারেজ অ্যান্ড এজ, গড় এবং বয়সের যে অনুপাত ম্যাথগুলো থাকে, গড় নির্ণয় করা এবং হচ্ছে বয়স নির্ণয় করা, এখান থেকে যে প্রশ্নগুলো আসে। তারপরে দেখেন ত্রিকোণমিতি অ্যান্ড হচ্ছে মেনসুরেশন, ত্রিকোণমিতি থেকে প্রশ্নগুলো আসে। তারপরে মেনসুরেশন মানে কি বলেন তো, পরিমিতি, পরিমিতি, তাহলে ত্রিকোণমিতি পরিমিতি থেকে প্রশ্নগুলো আসে। এগুলো মোটামুটি 9-10 পড়াশোনায়। দেখেন তারপরে জিওমেট্রি যদি চিন্তা করি, অ্যাঙ্গেল, কোণ, ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, সার্কেল, তারপরে হচ্ছে রেক্টেঙ্গেল, মানে চতুর্ভুজ থেকে প্রশ্ন আসে। তার মানে এখানে কি রেক্টেঙ্গেলটাও যোগ হবে। রেক্টেঙ্গেল, সলিড জিওমেট্রি থেকে কোশ্চেন আসে।
তারপরে দেখেন অ্যালজেব্রা থেকে হচ্ছে অ্যালজেব্রার হচ্ছে ইকুয়েশন সলভ, তারপর হচ্ছে বিভিন্ন ফর্মুলাগুলো ইউজ করে ফর্মুলার অ্যাপ্লিকেশন, এখান থেকে প্রশ্ন আসে। ফর্মিং ইকুয়েশন এখান থেকেও প্রশ্ন আসে, মোটামুটি অ্যালজেব্রার পোর্শন যেটা। তারপরে ধরেন প্রোগ্রেশন মানে হচ্ছে ধারা, প্রোগ্রেশন মানে কি ধারা, এখানে হচ্ছে সমান্তর ধারা আসবে, গুণোত্তর ধারা আসবে। তারপরে দেখেন সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম, সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম মানে সেট এবং ভেন চিত্র, এগুলো হচ্ছে 9-10 বইয়ে সব আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। এই জায়গাটা থেকে অবশ্যই 9-10 কোশ্চেনটাই আসে। তারপরে ধরেন আর পারমুটেশন কম্বিনেশন, এটা কিন্তু 9-10 ছিল না। এই জায়গাটাতে যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল না তাদের এই জায়গাটাতে খুবই প্রবলেম হয়। তবে আমরা হচ্ছে দেখি যে বিগত বছরের চাকরি পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে, আমরা চেষ্টা করব মিল লার্নিং থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানোর। তারপরে ধরুন প্রবাবিলিটি, সম্ভাবনা, এটার একটা পোর্শন 9-10 ছিল, আবার আরেকটা পোর্শন কিন্তু আবার 11-12 থেকেও প্রশ্ন মাঝে মাঝে আসে। তারপরে যেখানে ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, অসমতা। তো আমি যদি মানে টপিকগুলো একটু আপনাদেরকে আবার একটু রিভিউ দেই, এই টপিকগুলো একটু তাকাইলেই দেখবেন যে এই টপিকগুলো মানে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে ওগুলো কিন্তু আপনি 6, 7, 8-এ পড়ে আসছেন অথবা 9-10-এ পড়ে আসছেন। অল্প 2-1টা টপিক এই যে এরকম রেড মার্ক করা ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন আসে। তার মানে বোঝা যায় যে চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে ওই জিনিসগুলো আপনি পারেন বা আপনি জানেন বা এইগুলো আগে করে আসছেন। তাহলে প্রবলেমটা কোন জায়গায় হয়, কেন মানুষ হচ্ছে গণিতে একটু দুর্বল থাকে বা উইক থাকে? তার কারণ হলো অনেক দিনের একটা গ্যাপ পড়ে যায়, সেই গ্যাপটা ইনশাল্লাহ আমাদের মিল লার্নিং থেকে আপনাদের জন্য পূরণ করার চেষ্টা করা হবে। দেখেন মোটামুটি গল্প তো করলামই, একটু অঙ্ক টঙ্ক করি। দেখেন এখানে একটা প্রশ্ন দিছে যে আমাদের পড়াশোনার স্টাইলটা হবে একই অঙ্ক আমরা কিভাবে রিটেন স্টাইলে সলভ করতে হয়, একই অঙ্ক কিভাবে এমসিকিউ স্টাইলে সলভ করতে হয়। দেখেন এমসিকিউ এবং কি বলে রিটেন, এমসিকিউতে কি হয় বেসিক জিনিসপত্র আসে, আর রিটেনে কি হয় তার অ্যাপ্লিকেশনটা আসে। আমরা সেই অঙ্কে বেসিক দেখব, তার অ্যাপ্লিকেশন দেখব। একটা ম্যাথ দিয়ে কীভাবে হচ্ছে পুরো সিলেবাসটা কভার করা যায় তারই একটা সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের। স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইনসাইড এ সার্কেল, অর্থাৎ ইনস্ক্রাইব মানে হচ্ছে অন্তর্লিখিত আর কি, ইনস্ক্রাইবড ইনসাইড মানে অন্তর্লিখিত হচ্ছে একটা কি আছে স্কোয়ার আছে, কিসের মধ্যে? সার্কেলের মধ্যে। হুইচ ইজ হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে স্কোয়ারটার মানে বর্গের ক্ষেত্রে এরিয়া কত, ক্ষেত্রফল কত। অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার। আমি প্রশ্নটা আপনার জন্য ইজি করি, আগে একটা বৃত্ত আঁকাই। দেখেন তো এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তের ভেতরে কি আছে? একটা সার্কেল আছে, স্কোয়ার আছে। আমি আপনারে দেখাই, ধরেন এই যে এখানে একটা স্কোয়ার আছে, ওকে ডান, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা যদি হচ্ছে দেখেন সলিউশনটা দেখি, সলিউশনটা স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইনসাইড এ সার্কেল, মানে এই স্কোয়ারটা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে স্কোয়ারের এরিয়াটা কত? রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে দেখি এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস মানে কি ব্যাসার্ধ। ধরি আমার কেন্দ্রটাকে হচ্ছে ফিক্সড করে নিই, ধরে নিলাম এই হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? তাহলে রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। এই যে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এখানে বলাই যায় যে এইটুকু অংশ হচ্ছে আমার ব্যাসার্ধ, যা কিনা হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। দেখেন আমি যদি এটাকে এ বি সি ডি অংশটুকু চিন্তা করি, তাহলে এই ওডি হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে আমি ধরে নিতে পারি সাপোজ লেট রেডিয়াস অফ দ্য circle is 10 সেন্টিমিটার। রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার। দেন আমি যদি চিন্তা করি তাহলে পুরো অংশটা কি হবে? ডায়ামিটার, ডায়ামিটার। তাহলে বর্গক্ষেত্রের ডায়ামিটারটা কত হবে? 20 সেন্টিমিটার। দেন দ্য ডায়ামিটার, ডায়ামিটার মানে এখানে কি বলতেছি? যে ব্যাস, তাই না? ডায়ামিটার মানে কি বলতেছি? ব্যাস। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস।
আর ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। ডায়াগোনাল মানে কি? কর্ণ। বুঝাইতে পারছি কি? তার মানে ডায়ামিটার অফ এ সার্কেল ইজ দ্য ডায়াগোনাল অফ ইনস্ক্রাইবড স্কোয়ার। তার মানে ডায়ামিটার যেটা হচ্ছে ব্যাস, ডায়ামিটারটা কি? ব্যাস। তাহলে ডায়ামিটারটা হচ্ছে এটা ডায়াগোনালের সমান। ডায়াগোনাল আমি আপনারা লিখে দিই, ডায়ামিটার হচ্ছে কি? ব্যাস। আর ডায়াগোনাল কর্ণ। কথা আশা করি বুঝাইতে পারছি, তাই না? তাহলে এখানে বলতে পারি কি? কি বলবো? ডায়াগোনাল মানে ডায়ামিটার বলবো, ডায়ামিটার অফ দ্য সার্কেল 20 সেন্টিমিটার। তার মানে কি? ডাবল হবে, বোঝাই যায়। এখানে কি লিখতে পারি? 10 × 2 সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমি যদি চিন্তা করি যে সম্পূর্ণ অংশ মানে বোঝাই যায় যে এখানে আমার এডি ইজ ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? এখন আমি যদি এই পুরো অংশটুকু যোগ করে দিই, দেখেন পুরো অংশটা কি করলাম? যোগ করে দিলাম। এখানে অবশ্য আমি অনুমান করতে একটু এই পাশে নিয়ে আসছি, সমস্যা নেই। তাহলে এইখানে আমি যদি চিন্তা করি যে বাবা বোঝার চেষ্টা করেন যে এইখানে আমার অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার অর্থটা কি বলেন তো? যে যেহেতু বর্গ আমাকে শুরুতেই বলে দিচ্ছে বর্গ মানে কি? স্কোয়ার। তাহলে এটাকে আমি এ ধরলে এটাকে আমি কি ধরতে পারি? এ। কথা কি ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, এই যে এডি হচ্ছে কি? অতিভুজ। আমি যদি চিন্তা করি যে ত্রিভুজ এসিডি, আমি আগে রিটার্ন ফরম্যাটটা শিখাইতেছি, তারপরে কিভাবে এমসিকিউতে অল্প সময় করা যায় আমি এটা দেখাই দেব। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তার মানে বোঝাই যায় যে এডি হচ্ছে কত? 20। তার মানে 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সুতরাং এখানে লেখা যায় 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 20 স্কোয়ার। তার মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 20 × 20, নিচে হচ্ছে আমার 2। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, অথবা আমি একটা কাজ করতে পারতাম যে উভয় পক্ষে আমি রুট করে দিই, তাহলে আরও সুবিধা হয়। দেখেন, তাহলে এখানে আর একটু সুবিধা করে নিই আমি। তাহলে আমি যদি সব দিক দিয়ে রুট করে দিই, এদিক দিয়ে রুট করলে এখানে স্কোয়ার রুট কাটা যাবে, এখানে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে √2 থাকবে। তার মানে কি? √2a ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 20। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে আমি যদি চিন্তা করি a ইকুয়াল টু হোয়াট, তাহলে a ইকুয়াল টু হচ্ছে কি? 20 ডিভাইডেড বাই হচ্ছে √2। তাহলে এখানে আমি মোটামুটি ক্লিয়ার যে বর্গের যে বাহুটা থাকে এই বাহুটা অলরেডি চলে আসছে আমার, তাই না? বাহুটা কত আসছে? বর্গের বাহু চলে আসছে 20√2। বর্গের বাহু অলরেডি কি আসছে? 20√2। তাহলে এখানে ক্লিয়ার। এখন আমাকে প্রশ্ন কি বলছে যে এখানে ক্লিয়ার করে দিছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল মানে কি বলেন তো? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে কি? এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বাহু স্কোয়ার মানে কি? এটার স্কোয়ার। তার মানে 20 ডিভাইডেড বাই হচ্ছে √2 এটার স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার হলে কত হয়? 400। আর √2কে স্কোয়ার করলে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। যেহেতু কি বলছিল এখানে সেন্টিমিটার বলছিল, এই এরিয়া এককটা কি বলছিল? ইউনিটটা বলছিল সেন্টিমিটার। তার মানে এটার কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল বর্গের ক্ষেত্রফলটা কত আসলো আমার? টোটাল বর্গের ক্ষেত্রফল আসলো হচ্ছে আমার 200 সেন্টিমিটার স্কোয়ার, মানে কি? 200 সেন্টিমিটার স্কোয়ার। এখন যদি সেম ম্যাথটা হচ্ছে এমসিকিউতে আসে, এখন দেখেন আমি এখানে আপনার কেমনে খুব জাদুর ছলে কিভাবে এমসিকিউটা সব করে দেখায় যে আপনাকে টাইম লাগবে হচ্ছে সর্বোচ্চ 10 সেকেন্ড। আপনি একটু খেয়াল করে দেখেন, রেডিয়াস যেহেতু চিত্র লাগায় বুঝতে পারছেন, যেহেতু আর ব্যাসার্ধ আর হচ্ছে 10, তার মানে কি? ব্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি? 20। এখন বর্গের ক্ষেত্রফল কি হয় জানেন?
বর্গের ক্ষেত্রফল, খুবই সহজ ভাষায় চিন্তা করেন, বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হাফ ইন্টু 20 স্কোয়ার, মানে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। দেখেন এই যে এখানে কর্ণ কত আসছে, কর্ণ কত আসছে বলেন তো, ডায়াগোনাল কত আসছে 20, বোঝাই যায়। তাহলে ব্যাসার্ধ যদি 10 হয়, ব্যাস হচ্ছে 20, ব্যাস মানে কি, ডায়ামিটার, ডায়ামিটার কত 20, তার মানে ডায়াগোনালও 20, তাহলে হাফ ইন্টু 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, হাফ ইন্টু 400 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 200। দেখেন এমসিকিউটাও হয়ে গেল, আমি ফুল রিটেন ফরম্যাটটাও শিখতে পারলাম। এইভাবে আমরা হচ্ছে ম্যাথটা শিখব, বুঝাইতে পারছি? দেখেন পুরো আমি ইতিহাসটাও টানিয়ে দিলাম, কীভাবে আপনি 10 সেকেন্ডে ম্যাথ করবেন সেটাও দেখাই দিলাম। এটা কিন্তু রিটেনে আসা কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকের এডি পোস্টে 2018 সালে কোশ্চেন। তারপরে দেখি আরেকটা কোশ্চেন, দেখেন এই প্রশ্নে আপনি বুঝতে পারবেন যে ইংলিশ টার্ম জানাটা কতটা জরুরি। দ্য লেন্থ অফ এ টেনজেন্ট ড্রন ফ্রম এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে একটা টেনজেন্ট টানা হয়েছে। টেনজেন্ট মানে হচ্ছে স্পর্শক, টেনজেন্ট মানে হচ্ছে স্পর্শক, স্পর্শক ইজ 12 সেন্টিমিটার, মানে 12 সেন্টিমিটার আর কি। হুইচ ইজ 13 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, মানে সার্কেলের সেন্টার থেকে 13 সেন্টিমিটার দূরে। তার মানে বোঝাই যাচ্ছে আমাকে একটা সার্কেল এখানে আঁকাইতে হবে, তাই না? সার্কেল একটা আমাকে আঁকাইতে হবে, এছাড়া আমার কোনো গতি দেখতেছি না। তাহলে এখানে আমি একটা সার্কেল আঁকাই দিলাম, সমস্যা নেই। তাহলে সার্কেলের সেন্টার ধরে আমি হচ্ছে আনুমানিক ধরে নিলাম হচ্ছে এইখানে। ওকে, তাহলে আমাকে কি বলছে যে লেন্থ অফ এ টেনজেন্ট ড্রন ফ্রম এ পয়েন্ট এ, তাহলে বাইরে একটা পয়েন্ট আছে, ধরেন বাইরে একটা পয়েন্ট আছে, এখানে এ একটা পয়েন্ট আছে, ঠিক আছে, ফাইন, পয়েন্ট আছে ধরে নিলাম। এইখান থেকে 12 সেন্টিমিটারের একটা কি করা হলো, স্পর্শক টানা হলো। টেনজেন্ট মানে কি, স্পর্শক। তাহলে এইখান থেকে একটা স্পর্শক, স্পর্শক মানে কি, জাস্ট বৃত্তটাকে জাস্ট ছুঁয়ে যাবে। দেখেন জাস্ট টাচ করবে, এর ভিতর দেওয়া যাবে না। স্পর্শক মানে বোঝাইছে কি, বৃত্তটাকে জাস্ট টাচ করবে স্পর্শক। আর যদি ছেদক বলতো তাহলে কিন্তু ভিতর দিয়ে চলে যেত, বুঝাইতে পারছি কি? যদি স্পর্শক বলে তাহলে জাস্ট এখান থেকে ছুঁয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তারপরে কি বলছে যে হুইচ ইজ 13 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাহলে সেন্টার থেকে 13 সেন্টিমিটার দূরে। গুড, তাহলে সেন্টারের সাথে এটার একটা দূরত্ব তৈরি করি। ওকে, ডান। এখন প্রশ্নটা কি, মূল প্রশ্নে একটু তাকাই। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। ডায়ামিটার মানে কি বোঝাইছিলাম, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। দেখেন ট্যানজেন্ট মানে কিন্তু ট্যান থিটার ট্যান না, এই ট্যানজেন্ট মানে কি বলেন তো, স্পর্শক। এই যে কোনো একটা বাইরের পয়েন্ট থেকে যদি বৃত্তর গাকে জাস্ট ছুঁয়ে গেছে, জাস্ট ছুঁয়ে গেছে, এটাকে বলতেছি আমরা স্পর্শক। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে আমার 12 সেন্টিমিটার। আর বলছে কি কেন্দ্রের সাথে মানে সেন্টার থেকে কতটুকু অ্যাওয়ে আছে, 13 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার 13 সেন্টিমিটার। এখন আমার প্রশ্ন কি বলছে যে এটার ব্যাস কত। এই তাহলে মোটামুটি এইটুকু প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার যে আমার এই স্পর্শক হচ্ছে আমার 12 সেন্টিমিটার, আর এই জায়গা থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। আমাকে বলছে ডায়াগোনালটা কত। যদি চিন্তা করি যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এটা হচ্ছে সি, তার মানে বি সি এর দৈর্ঘ্য। তাহলে আমি যদি বলি যে সরাসরি আসলে কোনটার দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব, ওবি নির্ণয় করা সম্ভব। কেন? আমি এখানে বলছি টেনজেন্ট অফ এ সার্কেল ক্রিয়েটস 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। মানে এই যে রেডিয়াসটা আছে না, ব্যাসার্ধ যে ওবি আছে না, এই ওবি অবশ্যই তার স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝাইতে পারছি কি? তার মানে বাইরের থেকে যে কোনো স্পর্শকই টানা হোক না কেন, আমি যদি বোঝাই, মনে করেন যে এইটা হচ্ছে একটা স্পর্শক, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তার মানে যে কোনো স্পর্শক তার রেডিয়াসের সাথে মানে ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আশা করি এইটুকু ক্লিয়ার। তার মানে আমি খুবই মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি কি বলতে পারি বলেন তো, যে ও স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ বি স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, তাই না? সুতরাং এখানে ও স্কোয়ার মানে কত, 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কত আছে 12 সেন্টিমিটার, 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি স্কোয়ার। সরি,
12 স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তার মানে এখানে বলা যায় যে ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 12 স্কোয়ার মানে 169 ডিভাইডেড মাইনাস 144। তার মানে ওবি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 25 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5। তাহলে ওবি যদি 5 হয় তার মানে কি আমি জানি কি রেডিয়াস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r, মানে কি ডায়ামিটার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2 ইন্টু আমার রেডিয়াস। তাহলে এখানে বলা যায় ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস। তাহলে রেডিয়াস পাইলাম কত 5 সেন্টিমিটার। একক কি সেন্টিমিটার দেওয়া আছে? দেখি, হ্যাঁ সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে ডায়ামিটার মানে কি বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি, তাই না? তাহলে এইখান থেকে আমার কি ম্যাথ সলভ করা খুবই ইজি হয়ে গেল না? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখেন এটা শর্টকাটে কীভাবে সলভ করবেন। শর্টকাটে সলভ করা কিন্তু খুব একটা কঠিন না। দেখেন সহজ ভাষায় চিন্তা করি। এখন থেকে যদি প্রশ্ন চিন্তা করেন তাহলে বুঝবেন যে টেনজেন্ট মানে কি স্পর্শক। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা বৃত্তের স্পর্শক হচ্ছে কত 12 আর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 13। তাহলে এখান থেকে মোটামুটি আপনি মনে মনে হিসাব করে ফেলবেন। কি হিসাব করবেন? যে একটা যদি 12 হয় আর একটা 13 হয় তাহলে এটা কী হবে 5। কারণ মনে মনে চিন্তা করবেন 169 থেকে 144 বাদ দিলে 25, 25কে রুট দিলে 5 আর 5-এর ডাবল কত 10 সেন্টিমিটার। তাহলে এইভাবে আপনি কি করতে পারবেন এমসিকিউ সলভ করতে পারবেন। খুব বেশি কঠিন লাগছে? দেখেন বেসিক কনসেপ্ট যদি জানা থাকে এইভাবে আপনি কিন্তু এইখানে আপনি এমসিকিউ ফরম্যাটটা খুব ইজিলি দাঁড় করাইতে পারবেন। আপনাদেরকে একটা ছোট বেসিক জিনিস শিখাই। অনেক সময় বলে না যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 20 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। এগুলো হচ্ছে মূলত সূচকের ম্যাথে লাগে বেশিরভাগ ক্ষেত্রে। একটু চিন্তা করে দেখেন আসলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় কিনা। মনে করেন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি লেখা যায়? a টু দি পাওয়ার 1 মাইনাস 1 লেখা যায় না? যায় কিনা? এইটাকে আবার কি লেখা যায়? a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায় না? ইজিলি লেখা যায়। তারপরে দেখেন আবার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a টু দি পাওয়ার 1 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার 1 লেখা যায় না? a টু দি পাওয়ার মাইনাস 1, a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a লেখা যায়। a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু কি লেখা যায়? 1 বাই a স্কোয়ার। তাহলে এখানে এটা কাটা গেলে কি থাকবে 1। এই জন্য a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1। সেম কাহিনীতে 20 টু দি পাওয়ার 0 যদি লিখতে চান তার মানে কি 20 টু দি পাওয়ার মনে করেন যে 5 মাইনাস 5 লিখলেন, আপত্তি তো নাই, তাই না? তাহলে এখানে কি লেখা যায় 20 টু দি পাওয়ার 5 ইন্টু 20 টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু কি লেখা যায় 20 টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই 20 টু দি পাওয়ার 5। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কি থাকতেছে বলেন তো? ইজ ইকুয়াল টু 1। বুঝাইতে পারছি? তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তখন এটার ভ্যালু কি হয়ে যাবে 1। ইজি। তাহলে মোটামুটি আজকে আমি হচ্ছে যে জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কি টপিক থেকে প্রশ্ন আসে আপনারা এই টপিকগুলো সিলেক্ট করে নিজেরা প্র্যাকটিস করবেন। আর আমাদের কোর্স তো আসতেছেই। আমাদের আরেকটা স্পেশাল কোর্স আসবে যেটা পড়লে মানে যেই কোর্সটা করলে আপনার কোনো চাকরি পরীক্ষা আটকাবেন না। সেটা হলো 9-10-এর জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ। এই দুইটা বইয়ের সম্মিলনে একটা কোর্স আসবে। তাহলে আমি নিজে কন্ডাক্ট করব হচ্ছে দুইটা কোর্স। কি দুইটা কোর্স? একটা হচ্ছে আমাদের ব্যাংকের রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ স্টাইলের যে কোর্সটা থাকবে, মানে আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবে এবং রিটেন ম্যাথটাকে খুব ইজি করে দিবে। আমি মোটামুটি দুইটা জিনিস বোঝাইতে পারছি বোধহয়, যে কিভাবে আমাদের হচ্ছে রিটেনে ম্যাথ করতে হবে আর কিভাবে হচ্ছে আমাদের এমসিকিউটা সলভ করতে হবে অল্প সময়ের মধ্যে। মোটামুটি চেষ্টা করছি আর কি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ম্যাথ সলভ করা হবে। তাহলে এইখানে মোটামুটি আমাদেরকে বোঝাইতে পারছি যে আমাদের কিন্তু দুইটা কোর্স আসতেছে। একটা হচ্ছে আমার 9-10-এর জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ। এই দুইটা বইয়ের সকল ম্যাথ একদম এমসিকিউ এবং রিটেন টাইপের একদম গিলা খাওয়ানো হবে বলতে পারে। আর একটা হচ্ছে ব্যাংক ম্যাথ, এমসিকিউ রিটেন দুইটা একসাথে করাবো। কীভাবে এমসিকিউটা সহজে করা যায় বেসিক কনসেপ্ট দিয়ে এবং রিটেন স্টাইলে দেখাই দেব। তাহলে আপনাদের কোনো গ্যাপ থাকলো না, বোঝাইতে পারছি। তাহলে যতদূর পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি। আর দুইটা কোর্স আমি নিজেই পড়াবো। আমাদের পেইড কোর্সে মিলার্নিংয়ের পেইড কোর্সে আমাদের ব্যাংক কোর্সে আমি আগেও ক্লাস নিছি, যার হয়তো অনেকে আমার ক্লাস দেখছেন। তাহলে আজকের মতো বিদায় নিতেছি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার ম্যাথ জার্নিটা ভালো হবে, মানে খুব ভালো হবে আশা করি। ঠিক আছে? বেসিক কনসেপ্টের পাশাপাশি আমাদের হচ্ছে সকল ধরনের প্রশ্ন সলভগুলোও থাকবে।